আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। ভয়াবহ ঘূর্ণিঝড় উমফুন, তারপর অতিমারি কোভিড। গত কয়েক মাস কেটেছে দুঃস্বপ্নের মতো। এগুলো কি পৃথক দুর্ঘটনা, না এদের মধ্যে কোনো যোগ, কোনো কার্যকারণ সম্পর্ক আছে? উষ্ণায়ন, পরিবেশ সংকট, অতিমারি, এর সঙ্গে কি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা এগুলো সব জড়িত? আর সব থেকে বড় কথা, আমরা কি একেবারেই অসহায়, না এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই কিছু করার আছে? এই প্রশ্নগুলির উত্তর সন্ধানে এই অনুষ্ঠান পরিবেশের সহজ পাঠ। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারগুলির গভীরে গিয়ে আমাদের বুঝতে সাহায্য করবেন, আমাদের দিশারি হবেন। আরো থাকবেন এমন মানুষ, আপনার আমার মতো মানুষ, যারা নিজেদের এলাকায়, নিজেদের ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন। আমাদের প্রথম পর্বের শিরোনাম নিজেরাই করেছি নিজেদের সর্বনাশ। এই পর্বে আমরা কথা বলবো অধ্যাপক দীপেশ চক্রবর্তীর সঙ্গে। দীপেশ কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন পদার্থবিদ্যার ছাত্র। ইতিহাসে পিএইচডি করেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখন তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইতিহাস আর দক্ষিণ এশীয় বিষয়ে লরেন্স এ কিমটন ডিস্টিংগুইশড প্রফেসর। দীপেশ, আমরা এই পর্বের নামকরণ করেছি নিজেরাই করেছি নিজেদের সর্বনাশ। তো এই শিরোনামটা শুনে প্রথম রিয়াকশনটা, প্রথমে কি মনে হচ্ছে যে এটা কি ঠিক? মানে এই যে প্রাকৃতিক বিপর্যয়, উষ্ণায়ন, তারপর অতিমারি, এগুলো কি সত্যি এর জন্য আমরাই দায়ী? আমরা এগুলোকে টেনে এনেছি? আমরা যে সবটাই ইচ্ছে করে টেনে এনেছি তা নয়, কিন্তু মানুষের ইতিহাসে যে সমস্ত জিনিসকে মানুষ প্রগতি, উন্নতি, মানুষের প্রকৃতির ওপরে জয়যাত্রা বলে ভেবেছে এবং তার অনেক সুফলও ভোগ করেছে বেশ কয়েক প্রজন্মের মানুষ, কিন্তু তার একটা সেই তথাকথিত জয়যাত্রার, তথাকথিত উন্নতির মূল্যটা যে কি, সেই মূল্যটা আজকে আমরা বুঝতে শুরু করেছি। এটা প্রায় ধরুন এইরকম যে আপনার ঠাকুরদা একটা ভালো হোটেলে দারুণ কাটিয়ে গেলেন অনেকগুলো বছর, আর বিলটা পেল আপনার কাছে। হ্যাঁ, এখন সেরকম আমাদের কয়েক জন্ম আগের পূর্বপুরুষরা ভালো মনে করেই অনেক কিছু করেছেন, যে মানুষের ভালো হচ্ছে। কেউ হয়তো লোভ থেকে করেছেন, কেউ ভালো মনে করে করেছেন, কিন্তু এখন আমাদের কাছে বিলের খানিকটা এসছে, আমাদের পরের প্রজন্মের কাছে বিলের আরো বেশি অংশটা আসবে। পরিবেশ সংকট, মহামারী, অতিমারি, এর যোগ, যেগুলো আমরা এখন একদম চোখের সামনে দেখতে পাচ্ছি, এগুলো তো ইতিহাসেও ঘটেছে। আমরা রাইজ এন্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার জানি, তার অনেক অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি কারণ ছিল। কিন্তু আমি সেদিন একটা খুব ইন্টারেস্টিং বই পড়েছিলাম, প্রিন্সটন হিস্ট্রি সিরিজ, দ্য ফেট অফ রোম, ক্লাইমেট ডিজিজ অ্যান্ড দি এন্ড অফ অ্যান এম্পায়ার। তার মানে এই যে পরিবেশ সংকট, মহামারী এবং একটা সভ্যতার পতন,
এটা তো আগেও ঘটেছে, হ্যাঁ, এই আগেও সময় ঘটেছে তো বটেই। ঘটেছে, ল্যাটিন আমেরিকাতে ঘটেছে। এখন এখন পার্থক্যটা কি? এখন একটা বড় পার্থক্য হচ্ছে যে এই মহামারী বা মহামারী হতে পারে এমন অসুখ অনেক ঘন ঘন আসছে। হুম মানে আগে এগুলোর ভেতরে কয়েক দশকের তফাৎ, কয়েক শতাব্দীর তফাৎ। এখন ইউরোপে ধরুন ব্ল্যাক ডেথের কথা আমরা সবাই জানি। হ্যাঁ ইন্ডিয়াতে 19th সেঞ্চুরিতে প্লেগ এসেছিল আমরা জানি। এমনকি আমাদের জীবৎকালে সুরাতে একবার প্লেগ হয়েছিল, হুম কিন্তু ছড়িয়ে পড়েনি সর্বত্র। কিন্তু এখন যেটা হচ্ছে যে মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এরকম অতিমারি বা পোটেনশিয়াল অতিমারি। হুম আহ, ওরা হিসেব করে দেখছেন যে গত 13 বছরে বোধহয় 5টা না 7টা হয়েছে। হুম হুম ফলে এখন এটার ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। হুম। এবং এর সঙ্গে এই যে অতিমারি, এর সঙ্গে তথাকথিত উন্নয়ন এবং পরিবেশ সংকট, এর একটা নির্ঘাত যোগ যোগ আছে, তাই তো? বটেই, হ্যাঁ। এটা সেটা এখন দেখা যাচ্ছে যে 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 নতুন যে অতিমারি জাতীয় আহ, সংক্রামক ব্যাধি আসছে, সেগুলো বেশিরভাগই আসছে, তার 75% গত 20 বছর ধরে আসছে বন্য জন্তুর কাছ থেকে। এখন ফলে তারপরে বন্য জন্তুর কাছ থেকে কেন আসছে, তার কারণ বন্য জন্তু আমাদেরই কাজের ফলে, এবং এটা আমাদের ইকোনমিক ব্যবস্থার সম্প্রসারণের ফলে হুম প্রচুর জঙ্গল কাটা পড়ছে। হুম নানান কারণে আমরা জঙ্গলে গিয়ে, ভারতবর্ষ যেমন বেশিরভাগ খনিজ পদার্থের অঞ্চল আমাদের জঙ্গলের সঙ্গে কানেক্টেড, হুম যার জন্য সেখানে ওই ট্রাইবালরা থাকে, সেখানে সোকল্ড মাওবাদ হয়। ভারতবর্ষ সেই মানে ট্রাইবাল বেল্ট আর জঙ্গলের বেল্ট মোটামুটি একসঙ্গে, আবার সেখানে অনেক মিনারেল আছে। এবং সেরকম আহ জঙ্গল কাটা পড়ছে কারণ খনিজ পদার্থ খুঁজতে মাইনিং কোম্পানি যাচ্ছে, হ্যাঁ সরকার রাস্তা তৈরি করছে অনেক সময় তাদের সুবিধে করে দেওয়ার জন্য, হুম মানুষের কৃষির খামারের বাড়াচ্ছে ফলে জঙ্গল কেটে। এবং এটা সর্বোচ্চ হিমালয়ে হচ্ছে, হুম এই জঙ্গল কেটে ফেলা। এবং এটার ফলে কি হয়, মানে আরো অনেক কারণে, যে এটার ফলে হচ্ছে যে ওই প্রথমত আপনি একটা রাস্তা করলে কি হয়, ধরুন ধরুন দুটো দল শিম্পাঞ্জি আছে, একটা উদাহরণ দিয়ে বলছি, কিন্তু কোনো রাস্তা নেই, একটা জঙ্গল আছে, সেখানে দুদল শিম্পাঞ্জি আছে, তারা দিব্যি মারপিটও করে, হয়তো কখনো কখনো তাদের মধ্যে বাচ্চা হতে পারে। হুম ফলে তাদের মধ্যে একটা ডাইভার্স জিন পুল আছে, হুম কারণ দুটো দল আছে। আপনি মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিলেন, তখন ইংরেজি তাকে বলে ফ্র্যাগমেন্টেশন অফ হ্যাবিট্যাট হয়ে গেল। হুম তখন এই রাস্তা পার হয়ে ওদের প্রেম টেম করা কমে যাবে, হুম ঝগড়া করা। হুম তখন হবে কি, ওদের জিন পুলটা লিমিটেড হয়ে যাবে, হুম ফলে ওদের যে বাচ্চাগুলো হবে তারা অনেক বেশি ইউনিফর্ম হবে। হুম হ্যাঁ? হুম এখন ফলে ওদের ভেতরেও কিন্তু ওরা যেসব ভাইরাস ক্যারি করে সেগুলোর অবস্থান বদলাবে, কারণ সেই ভাইরাস ওই অনেক, এবং প্লাস মানুষ ওদের কাছাকাছি আসছে রাস্তা হয়েছে বলে। হুম ফলে এই যে জঙ্গল নষ্ট করে দেওয়া হুম এবং জঙ্গলের ভেতরে বন্য প্রাণীর অবস্থা নষ্ট করে দেওয়া, হুম। এটা একটা মূল কারণ। এর সঙ্গে এখন যেটাকে জুওনটিক ডিজিজেস বলা হচ্ছে, যে বন্য প্রাণী থেকে মানুষ বলে যে স্পিসিস বা প্রজাতি, তাতে জীবাণু চলে আসা, সেই প্রক্রিয়াটা কি এবং সেটা কেন হচ্ছে? এটা একটা গভীর দিক আছে, আর মানে গভীর মানে গভীর ইতিহাসের দিক আছে, হুম আর একটা ছোট ইতিহাসের দিক আছে, মানে একটা বড় ইতিহাসের দিক আছে। বড় ইতিহাসের দিকটা এই যে এই পৃথিবীর আদি প্রাণ হচ্ছে সব ভাইরাস, ব্যাকটেরিয়া, এই জাতীয় খুব ছোট ছোট প্রাণী, এবং কোটি কোটি যাদেরকে আমরা বছর চোখে দেখতে পাই পুরনো। না, হুম কোটি কোটি বছর ধরে আছে। এবং আহ, শুধু না আছে নয়, এরা না থাকলে পৃথিবীতে প্রাণ থাকতে পারতো না। হুম তার জন্য আগে যখন আলোচনা হতো যে মঙ্গল গ্রহে কি করলে মানুষ থাকতে পারবে, তখন একজন বিজ্ঞানী বলেছিলেন যে প্রথমে মঙ্গল গ্রহটাকে ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য রেডি করো, তাহলে মানুষ আপনি থাকতে পারবে, কারণ ওরা হচ্ছে প্রাণের ভিত্তিভূমি, হুম মানে ওরা প্রায় ভিত, আর আমরা প্রায় সেই প্রাণের বাড়িটার 10 তলায় কি 17 তলায় থাকি। হুম ফলে এবং এই ভাইরাসের তো জানেন আপনি যে ভাইরাস তো নিজে নিজে নিজেকে মানে তো কোনো প্রজনন হয় না, হ্যাঁ
ফলে ওদের নিজের সংখ্যা বাড়াতে গেলে সেল লাগে, হুম সেলুলার। এখন এই যে ফলে ভাইরাস আর সেল এদের মধ্যে খুব প্রাচীন সম্পর্ক। হুম এখন এখানে কি হচ্ছে যে আমরা হচ্ছে কি জাতীয় প্রাণী? আমরা ম্যামলস, স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে পড়ি। হুম এখন একটা ভাইরাস ধরুন অনেকগুলো ম্যামালিয়ান স্তন্যপ্রায়ী জীবের ভেতর দিয়ে দিয়ে ঘুরছে, হুম সে ওরকম ঘুরতে ঘুরতে মানুষের শরীরে যে সেল, হুম তার জন্য না সে রেডি হতে থাকে, রেডিওতে থাকে। মানে যেটা ইংরেজিতে বলে প্রি অ্যাডাপ্টেড হয়ে যায়। হুম এটা কি বিবর্তনের একটা বিবর্তনের অঙ্গ? একটা হ্যাঁ অঙ্গ অঙ্গ এবং সেটা এখন যত আমরা জন্তু জানোয়ারের হ্যাবিটেট ফ্র্যাগমেন্ট করি, হুম তত আমরা জন্তু জানোয়ারগুলোকেও কাছাকাছি আনি ওই জায়গার ভেতরে। হুম আর তারপর যদি এখন যেটা চীনে যেটা হয়, বিশেষ করে দক্ষিণ চায়নায়, হুম দক্ষিণ চায়নায় একটা ট্র্যাডিশন আছে, আমরা যাকে ইংরেজিতে এক্সোটিক অ্যানিমাল বলি, তার খাবার। হুম এখন যদি এখন একসময় যেটা হয় না, যে একসময় যেটা বড় লোকের খাওয়া ছিল, হুম অনেক মানুষের হাতে পয়সা হলে মানুষ আগে সেটা খেতে চায়। হুম যেমন ধরুন আপনি যদি বিদেশে বাঙালি দেখেন, হুম বিদেশে বাঙালিদের হার্ট অ্যাটাক হয় অনেক বেশি, অনেক সময়, বা হার্টের প্রবলেম হয় কারণ রোজ মাংস খায়। মধ্যবিত্ত বাঙালি কলকাতায় কিন্তু সপ্তাহে শেষে দুদিন একদিন মাংস খেত, রোববারে মাংস হতো, সবাই তাকিয়ে থাকতো হুম যে একদিন মাংস হবে, অন্যদিন মাছ খেত। হুম কিন্তু বিদেশে গিয়ে দেখলো মাছ এত, মাংস এত সস্তা, হুম যে কারণ এই মাংস যেহেতু উৎসবের খাওয়া, ফলে এখন বাঙালিরা প্রথম এত উৎসবের খাওয়া খায় রোজই। হুম এবং চীনে একটা ওইরকম জিনিস হয়েছে যে যে সমস্ত খাবার অনেক সময় হয়তো অ্যারিস্টোক্রেটিক ফুড ছিল, হুম এক্সোটিক ফুড, সেগুলো এখন আরো লোকে চায় যে আমাদের পয়সা হচ্ছে আমরা খাবো। হুম এবং যেটা হয়, ফলে ওইভাবে হয় কি, ওগুলোকে ওই যাকে ওয়েট মার্কেট বলে, ওয়েট মার্কেট তো আমাদের দেশের বাজারের মতো যেখানে মুরগি কেটে বিক্রি করে, হ্যাঁ যত ওই ধরনের মার্কেট থাকে যেখানে যেখানে সামনে কাটা হচ্ছে জীবজন্তুগুলো, হুম সেখানে ওই জীবজন্তুগুলোর রক্তের মেলামেশা হয় হুম এবং হয়ে ওই মানে ভাইরাস গুলো একটা জন থেকে আরেকজন শরীরে যায়, করে আমরা খেলাম, আমার শরীরে এলো। হুম এবং এটা কিন্তু এটা এই যে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে যাওয়া, মানে বন্য প্রাণী থেকে মানব জাতিতে যাওয়া, এই এটা প্রসেসটা কি? মানুষের পৃথিবীতে না, জীব জগতের পৃথিবীতে আপনি যদি ডারউইনও পড়েন দেখবেন, হ্যাঁ যে ভিন্ন ভিন্ন প্রাণী বেঁচে থাকে, তার একটা কারণ হচ্ছে আমরা পরস্পরকে ভয় করতাম। হুম হুম আজকে চট করে একটা সাপ দেখলে আপনি তো আর সামনে গিয়ে বলবেন না কি সাপ, কেমন আছো। হুম মানুষের সভ্যতা টেকনোলজি করে মানুষ যাদেরকে ভয় পেত হুম তাদেরকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। হুম ফলে আমাদের একমাত্র প্রেডেটর হচ্ছে এই ভাইরাসরা। হুম এবং ফলে এগুলো চট করে আমাদের এখানে আসতো না, আমাদের গায়ে এখন আসতে পারছে কারণ আমরা ওদেরকে ডেকে কাছে নিয়ে এসেছি, খেতে চাই বলে, উদ্বাস্তু করে দিয়েছি বলে। দিল্লিতে যে বাঁদর এসছে, হুম সেই বাঁদরদের ইতিহাস খুব ইন্টারেস্টিং, আমি যেটুকু পড়াশোনা করেছি। হুম এই বাঁদরগুলো আসছিল কারণ ওদের হ্যাবিটেট চলে যাচ্ছিল হুম এবং ওদের সংখ্যা কমে যাচ্ছিল। হুম দিল্লিতে এসে ওরা এমন করে শহরে বাঁচতে শিখে গেছে হুম যে শুধু ওদের সংখ্যা বাড়েনি, হুম অনেক জায়গায় এখন ওরাই রাজত্ব করে। হুম আপনি দিল্লিতে গেলে দেখবেন অনেক বন্ধু বলে যে না ওখানে আর মর্নিং ওয়াকে যাই না, বড্ড বাঁদরের উৎপাত। মানে এই যে আমরাই ওদেরকে বাস্তুচ্যুত করছি, মানে এরা এক ধরনের উদ্বাস্তু। মানে এটা যে আমরা খুব একটা খারাপ চিন্তা থেকে করছি, না, আমরা মনে করছি যে এটাই ভালো, এটাই হওয়া উচিত, হ্যাঁ, এটাই উন্নয়ন, এটাই তো হ্যাঁ, এটাই। মানে আমরা যে এবং মাংস আমরা খেতে যারা পারছি। যারা ওইভাবে ভাবে, তারা কি ভাবেন, তারা ভাবেন যে হ্যাঁ এরকম একটা সমস্যা হবে, তখন আমরা আবার নতুন টেকনোলজি তৈরি করব, নতুন টিকা তৈরি করব। শুধু তাই না, এখন একদল লোক বলেন যে আমাদের এই ডিজাস্টার নিয়েও যা বলা হয়, হুম যারা নাকি মেনে নিতে চান যে ডিজাস্টার হচ্ছে আমাদের ক্রমাগত উন্নতির মূল্য, হুম তারা বলেন তাহলে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করতে হবে। হুম সেটা যেমন সমুদ্রের ঝঞ্ঝা নিয়েও করতে হবে, ঝড় বৃষ্টি নিয়ে করতে হবে, হুম তেমনি অতিমারি নিয়েও করতে হবে। হুম ফলে অতিমারি নিয়েও এখন একটা চেষ্টা চলছে যে আর্লি ওয়ার্নিং করা যায় কিনা, যে হুম বেরোলে পরেই। তার কথা তো রাজনৈতিক সমস্যা, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, এবং তার সেখানে আমরা যেতে পারি, হয়তো গ্রহর প্রশ্নে আসতে পারি, তার হুম কতগুলো ইন্টারেস্টিং সমস্যা আছে। হুম কিন্তু যারা নাকি এখনো মনে করেন যে মানুষের এই মডেলটাই মানুষের জন্য সবচেয়ে ভালো, এবং এটা মূলত ইকোনমিস্টরা মনে করেন, হুম কারণ ইকোনমিক্স তো এটা একেবারে বিষয়, ওরা এটা করেই খান। হুম ফলে ওদের তো এটা ছাড়া তো ওদের ব্যবসা উঠে যাবে। হুম ফলে ফলে ওরা খুব করে বলতে চান যে হ্যাঁ তাহলে আর্লি ওয়ার্নিং সিস্টেম করো, হুম আরো টেকনোলজি বাড়াও। মানে আমরা এখন একটা এখন কথা, আমরা একটা কিছু একটা খুঁজে বের করবই, মানে হ্যাঁ এটা। এখন আমাদের সভ্যতাটা কিন্তু এই উন্নতির
উন্নতির পেছনে ছুটছে যে সভ্যতা, সে আসলে একটা জুয়ারি সভ্যতা। হুম, মানে সে একটা ওয়েজার করছে, একটা গ্যাম্বল করছে, হুম, যে আমার বুদ্ধি এত বেশি হুম, যে প্রত্যেকটা পদে আমরা একটা কিছু বার করে ফেলবো। হুম, হুম, এই 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 জুয়া খেলাটার উপরে দাঁড়িয়ে আছে এই সভ্যতা। তার মানে আমরা এখনো বিশ্বাস করে যাচ্ছি, অথবা আমরা বুঝতে পারছি না যে এই যে প্রাকৃতিক সংকট এর সঙ্গে অতিমারি যে যুক্ত, সেটা আমরা হয়তো বুঝতে পারছি, হয়তো পাচ্ছি না। এক, দুই, আমরা ভাবছি যে এটা ঠিক আছে, এটা সাময়িক, এটা কেটে যাবে। আর তিন, আমরা হয়তো বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না যে এতে আমাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কোনো দায়িত্ব আছে বা কিছু করার আছে। হুম। এই তিনটে বিষয় সম্বন্ধে তোমার কি মনে হয়, তোমার কি? এখন বুঝতে পারাটা হচ্ছে, মানে একটা হচ্ছে যে বিশেষজ্ঞদের বুঝতে পারা, হ্যাঁ, যারা এ নিয়ে গবেষণা করেন, কথা বলেন। সেদিনই আমাকে এক জিওলজিস্ট বন্ধু ইংল্যান্ড থেকে লিখেছেন যে, দীপেশ, আমার মনে হয় পৃথিবীর সম্বন্ধে অনেক অপ্রিয় কথা হুম, সায়েন্টিস্টদের গবেষণাপত্রে লুকিয়ে আছে। হুম, হ্যাঁ, হুম, এবং সেটা পলিটিশিয়ানরা বাইরে আনতে চান না। হুম, হুম, কারণ বাইরে আনলে ব্যবসাদার, পলিটিক্স, মানে এই যারা আজকের পৃথিবীটা চালাচ্ছে, হুম, যারা এটাকে লুটে পুটে খাচ্ছে, সবাই তো একরকম খাচ্ছে না, কেউ বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে। এখন হুম, যারা বেশি খাচ্ছে তারা এই বেশি খাবার যে সুবিধে হয়েছে ছাড়তে চান না। হুম, হুম, ফলে আমার, হ্যাঁ, ফলে হুম, একটা অর্থে জ্ঞান পাপী মানুষকে বলা যায়, হুম, যে কোনো কোনো মানুষের তো এই জ্ঞানটা হয়েছে। কারণ এই যে বিশ্বের উষ্ণায়ন বা ক্লাইমেটের কথা তো 1950-এর দশক থেকে কথাটা উঠেছে খুব সিরিয়াসলি। হুম, কথাটা কথাটা অ্যাকচুয়ালি একজন সুইডিশ সায়েন্টিস্ট, তিনি হুম, নোবেল প্রাইজও পেয়েছিলেন, হুম, স্পান্টে আরেনিয়াস বলে, তিনি কথাটা তুলেছিলেন 1890-এর দশকে। কিন্তু তার ধারণা ছিল হুম, যে পৃথিবীটা গরম হয়ে উঠলে চাষবাসের সুবিধা হবে, আরো বেশি ফসল ফলবে। হুম, ফলে উনি ভাবতেন এটা ভালো জিনিস হচ্ছে। এই যে শহরায়ন, আমাদের আরবানাইজেশন, ভারতবর্ষের আরবানাইজেশন খুব একটা ভালোভাবে হয়নি, সেটা ঠিকই। কিন্তু এই যে জনসংখ্যার যে সমস্যা, এটা তো বিদেশে, পশ্চিমেও আছে, কিন্তু সেখানে তো শহরায়নটা অনেকটা ঠিকঠাক ভাবে হয়েছে, তাই না? বিশ্বের তাপমাত্রা না বাড়তো তাহলে আমরা এইভাবে বলতাম যে হ্যাঁ ঠিক আছে, এখনো খারাপ লাগছে, কিন্তু আহ, আরো উন্নতি করলে, যেটা চীন বলছে যে আরো লোককে তুলে নাও, পভার্টি থেকে বার করে আনো, এটা ভালো হবে। এখন দেখা যাচ্ছে যে এই অর্থনৈতিক বৃদ্ধির, সভ্যতা বৃদ্ধির মূল মন্ত্র হচ্ছে এনার্জি। হুম, কেমন, আপনি নিজেই দেখবেন যে আপনার জীবনে আপনি এখন যতটা এনার্জি কনজিউম করেন একটা কম্পিউটার নিয়ে, একটা আইফোন নিয়ে, একটা মানে যতগুলো জিনিস আপনার বাড়িতে প্লাগড ইন হয়ে থাকে হ্যাঁ, সারাদিন চার্জ করার জন্য, এত ছিল না। আমি যখন, ভারতীয় ছাত্ররা আসে, হুম, মানে হয়তো একটা দম্পতি এলো পিএইচডি করতে, বাঙালি হলে আমি তো ঠাট্টা করে বলি যে, তোমাদের কি মনে হয় দেশে থাকতে বেশি এনার্জি কনজিউম করতে না এখানে? হুম, অবভিয়াসলি এখানে। হুম, এবং আপনি যদি দেখেন যে মানুষের কোথায় যেতে পছন্দ হয়, মানুষ লো এনার্জি কনসাম্পশনের দেশ থেকে হাই এনার্জি কনসাম্পশনের দেশে আসতে চায়। হুম, কারণ এই হাই এনার্জি দিয়ে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। হুম, এখন এই এনার্জির এখনো 80% আসে ফসিল জ্বালানি থেকে। হ্যাঁ, এই ফসিল জ্বালানি জ্বললে এই গ্রিন হাউস গ্যাসগুলো বেরোয়। হুম, হুম, এখন এখনো একটা গ্যাম্বলে চলছে যে এই যে 2015-তে যখন ক্লাইমেট নিয়ে একটা এগ্রিমেন্ট হলো প্যারিসে, সেই এগ্রিমেন্টের ফাইন প্রিন্টে লেখা আছে যে আমরা ধরে নিচ্ছি 2070-80-র ভেতরে আমাদের এমন টেকনোলজি বেরোবে যে আমরা শুধু যে গ্রিন হাউস গ্যাস প্রডিউস করবো না তা নয়, আমরা বাতাসে যত গ্রিন হাউস গ্যাস আছে সেগুলোকে শুষে বার করে মাটির মধ্যে ঢুকে দেবো। হুম, সেই টেকনোলজি আমাদের হাতে নেই। হুম, বললাম না, এটা একটা জুয়ারি সভ্যতা। হুম, হুম, কারণ কারণ এই আসলে ভালো থাকার নেশায় এমন মেতেছে হুম, যে হুম, সেই নেশাটা ছাড়তে পারে না। হুম, ফলে কনস্ট্যান্টলি গ্যাম্বল করে বুদ্ধির উপরে। হুম। এখন শোনা যায় যে আমরা একটা নতুন পর্বে এসেছি, যেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোসিন এজ। মানে পৃথিবীর ভবিষ্যৎটাকে
মানব জাতি নির্ধারণ করবে, মানব জাতি ঠিক করে দেবে যে পৃথিবীর ভবিষ্যৎ কি হবে। একটা লেভেল পর্যন্ত ধরুন পৃথিবীর যেটা কোর আছে, আমি যদি গ্রহটা ভাবি, গ্রহের যে একটা কোর আছে, তার উপরে আমাদের কোনো ইম্প্যাক্ট নেই, হ্যাঁ, এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত নেই। কিন্তু এটা ঠিক যে পৃথিবীতে, আরো আপনার কথাটা তো রিফাইন করে বলতে হয়, পৃথিবীতে প্রাণের কি ভবিষ্যৎ? প্রাণের ভবিষ্যৎ এমন হতে পারে, প্রাণের ভবিষ্যৎ হচ্ছে মাইক্রোব, ভাইরাস, তারা তো অনেক পুরনো প্রাণী। হ্যাঁ, মানে এটা হতে পারে যে এই যে আমরা আজকে 500 মিলিয়ন বছর ধরে, মানে পৃথিবীর বয়সের 8 ভাগের শেষ ভাগটাতে আমরা যা দেখছি, এই নানান ধরনের প্রাণী হয়েছে, মাল্টি সেলুলার প্রাণী যাকে বলি, কমপ্লেক্স প্রাণী যাকে বলি। এবং সেটা কেন হয়েছে সবাই বোঝাতে পারে না, কিন্তু এটাকে ওই ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন অফ লাইফ বলে। তখন ওই যেটা 500 মিলিয়ন ইয়ার্স আগে হয়েছে, আমরা তার অংশ। এবং এই যে মাল্টি সেলুলার লাইফ, তার 5টা এক্সটিংশন ঘটে গেছে, অর্থাৎ ঝপাস করে ভীষণ কমে গেছে, আবার বেড়েছে, কমে গেছে, আবার বেড়েছে। এই যে 5টা এক্সটিংশন হয়েছে, তার একটাও কিন্তু কোনো প্রাণী ঘটায়নি। একটা আগ্নেয়গিরি প্রচন্ড ভয়ে ফেটে পড়েছে, একটা মিটিওরাইট এসে ধাক্কা মেরেছে। এই প্রথম পৃথিবীর ইতিহাসে একটা সম্ভাবনা দেখা গেছে যে একটি জীব, একটি জন্তু, তার টেকনোলজি, তার সংখ্যা ইত্যাদির সাহায্যে পৃথিবীর এমন আঘাত আনতে পারে যা একটা মিটিওরাইট দিতে পারে, মানে জীবন অবসান ঘটতে পারে, জীবনের একটা এক্সটিংশন। সব জীবন যে মরে যাবে তা নয়, কিন্তু একটা এক্সটেনশন ঘটতে পারে। অনেকে বলেন যে আমরা সেই প্রসেসটার প্রথম স্টেজে আছি, এবং অনেকে বলেন যে আমরা এভাবে চলি তাহলে আগামী 300 থেকে 600 বছরের ভেতরে এটা হবে। কিন্তু ফলে সেই সব কারণে অনেক জিওলজিস্টরা বলছেন যে এই আমরা আর হলোসিনে নেই, আমরা একটা নতুন জিওলজিক্যাল ইপকে এসেছি, যার নাম অ্যানথ্রোপোসিন ইপক। এখন জিওলজিতে সময় ভাগ করা হয়, তাতে কিন্তু ইপক হচ্ছে সবচেয়ে ছোট ভাগটা, সবচেয়ে ছোট ইউনিট ইজ ইপক। ওরা এখন বলেন যে যদি সত্যি মানুষের কারণে আরেকটা গ্রেট এক্সটিংশন হয়, তাহলে এই নামটাকে রিভাইজ করে ইরা বলতে হবে, অ্যানথ্রোপোজোইক ইরা। অবশ্য তখন তার মানুষ থাকবে না নাম বদলানোর জন্য। আসলে এই সবটার একটা ইন্টারেস্টিং কল্পনা আছে। ওরা কল্পনা করেন যে আজকে যদি অন্য গ্রহ থেকে জিওলজিস্ট আসতো, বা যদি কল্পনা করেন যে অনেক পরে খুব বুদ্ধিমান একটা প্রজাতি হচ্ছে, তারা ইঁদুর থেকে ইভলভ করেছে, এবং তাদের মধ্যে কেউ জিওলজিস্ট হয়েছে, তারা যখন পৃথিবীর এই ভূমির স্তরগুলো দেখতো, তখন তারা একটা জায়গায় গীতাতে মনে হতো আরে এখানে তো কিছু একটা ঘটে গেছে, এই তো হলোসিনের আগে যে আইস এজ ছিল, ঠিক তার সেইটা ভাগ নয়, এটা অন্য ভাগ। আপনার বাবা থাকলে হয়তো আলোচনাটারও মজার হতো। কিন্তু হ্যাঁ, তখন তারা দেখে বলতো যে এখানটা অন্য কিছু, কি হয়েছে, তাহলে হয়তো আচ্ছা এই যে মানুষের কাণ্ড কারখানা এত বেড়ে গেছিল, আজকে পৃথিবীতে সবচেয়ে মানে সংখ্যায় বেশি পাখি, কি ধারণা করতে পারেন? না, ব্রয়লার চিকেন। ও হ্যাঁ, তুমি একটা অন্য কথা বলেছো, হ্যাঁ, যেটা নাকি মুরগি চাষের কারখানা বলে, মুরগি চাষের কারখানা হয়ে গিয়ে। হ্যাঁ, মানে এখন সবচেয়ে বেশি মাটি এই পাশ থেকে, এখান থেকে সরিয়ে ওখানে ফেলে মানুষ, পৃথিবীর সারফেসটার চেহারা বদলে দিয়েছে। হ্যাঁ, সিমেন্ট কংক্রিট ইত্যাদি, সিমেন্ট কংক্রিট যতক্ষণে তৈরি করেছে। এবং এই যে ফলে ওরা বলছেন যে এই আজকে মানুষ চলে গেলেও পৃথিবীর লিথোস্ফিয়ারে, যেখানে পাথর যেখানটায় আছে, সেখানে এক সময় যে মানুষের এরকম ভাবে পরিবর্তন হয়েছে তার চিহ্ন থেকে যাবে। সেই অর্থে ওরা বলছেন যে এটা একটা নতুন জিওলজিক্যাল, এটা নতুন সময়, যাকে আমরা বলবো অ্যানথ্রোপোসিন। তাই নিয়ে অনেক তর্কাতর্কি হয়, জিওলজিস্টরা সবাই যেটা মেনেও নেবেন এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু মানুষের যে পৃথিবীর একটা প্রচন্ড ইম্প্যাক্ট হয়েছে, সেটাকে অ্যানথ্রোপোসিন বলা যাক কি না যাক, এই এভিডেন্সটা ইজ আনডিনায়েবল। পরিবেশ, অতিমারি, এর যোগাযোগ ইত্যাদি, এবং এতে আমাদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত দায়িত্ব। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে খুব সহজ ভাষায় আমাদের যারা শুনছেন এখন তাদের জন্য, যে আমরা ব্যক্তি হিসেবে কি করতে বা গোষ্ঠী হিসেবে
এই যে সমস্যাগুলো, এর সমাধানে রোজকার জীবনে কি করতে পারি? 4-5টা জিনিস, খুব সহজ জিনিস। আমি না একটা খুব সাধারণ সূত্র বলছি। হ্যাঁ। এই সূত্রটা মাথায় রাখলে নানানভাবে তার অ্যাপ্লিকেশন করা যায়। আমি যেমন একটা সম্প্রসারণের মেটাফর দিয়ে বুঝিয়েছি যে মানুষের সংসারটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, হ্যাঁ। অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে হয়তো। তাহলে আমরা যাই করি তার একটাই সূত্র হবে, যে ইংরেজিতে বললে মানুষকে স্কেল ব্যাক করতে হবে। হুম। কেমন? সেটা আমার বাড়ির ইলেকট্রিসিটি খরচা থেকে শুরু করে, গাড়িতে গ্যাসের খরচা থেকে শুরু করে, বাড়িটা কিভাবে কি মেটেরিয়াল দিয়ে তৈরি করছে। যেমন একটা জিনিস তো জানেন যে এই যে সিমেন্ট আর কংক্রিট যে আমরা তৈরি করি, বাড়ি তৈরি করি, সিমেন্ট আর কংক্রিট তো ফ্রেশ ওয়াটার ছাড়া করা যায় না, হুম। সি ওয়াটার দিয়ে হয় না। হুম। আর সিমেন্ট আর কংক্রিট যে ফ্রেশ ওয়াটার নেয়, সেটা তো ইজ লস্ট ফর এভার। হুম। আনলাইক দ্য ফ্রেশ ওয়াটার, যেটা নাকি ইভাপোরেটেড হয়ে আবার বৃষ্টি হয়ে ফিরে আসতে পারে বা সমুদ্র থেকে আসতে পারে। এই যে মানুষ, পৃথিবীর যেটা হাইড্রোলজিক্যাল সাইকেল আছে, হুম। মানুষ যখনই কংক্রিট দিয়ে বাড়ি বানায়, মানুষ তো তার থেকে খানিকটা এমন করে অ্যাবজর্ব করে নিলে ওটা ইভাপোরেটেড হয় না। হুম। হুম। কেমন? এটাও একটা হুম। মানুষের সম্প্রসারণ। আমরা পৃথিবীর যে ভিন্ন ভিন্ন সাইকেল আছে, নাইট্রোজেন সাইকেল, যাকে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার দিয়ে ইম্প্যাক্ট করছে, বাড়ি বানিয়ে হাইড্রোলজিক্যাল সাইকেলটা ইম্প্যাক্ট করছে, হুম। গ্রিন হাউস গ্যাস পাঠিয়ে কার্বন সাইকেলটাকে ইম্প্যাক্ট করছে। এই যে পৃথিবীর যে অনেক ভূতাত্ত্বিক প্রক্রিয়া আছে, হুম। জৈবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া, সেইগুলোতে মানুষ ভয়ঙ্করভাবে ইন্টারফেয়ার করছে। ফলে একটাই সূত্র, সেটা হচ্ছে গোষ্ঠীগতভাবে, প্রজাতিগতভাবে, প্রযুক্তিগতভাবে আমাদের, ইংরেজিতে বলে উইথড্রল দরকার। হুম। যেমন এই যে আজকের অতিমারিটা একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে, যে মানুষ যখন একটু সরে আসতে বাধ্য হয়, নদীর জল পরিষ্কার হয়, হুম। বাতাস পরিষ্কার হয়, আকাশ নীল হয়, হুম। দেখিনি এমন পাখি ফিরে আসে। আমার কলকাতা থেকে বন্ধুরা ছবি পাঠায় নতুন নতুন পাখির, যারা হুম। ফিরে আসতে পারে। হুম। অনেক জন্তু ফিরে আসে, সবাই স্বাগত নয় কিন্তু ফিরে আসে। হুম। কেমন? ফলে এই যে, ফলে একটা সূত্র বলতে পারি, এবং সেই হুম। সূত্রটাকে ভাবতে হয় যে আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্লাই করব। হুম। সবটা তো আমার হাতে নয়। আজকে যদি মুকেশ আম্বানি ঠিক করেন যে তিনি, বা আদানিরা ঠিক করেন যে অনেক মাইন করবেন, সেটা আমার কন্ট্রোলে নেই। হুম। কিন্তু আমি কতটা ইলেকট্রিসিটি খরচা করব, আমি কতটা পেট্রোল খরচা করব, হুম। আমি কি সাইজের গাড়ি কিনবো, এসইউভি কিনবো না একটা ছোট গাড়ি কিনবো। আমি গাড়ির কথাই বলতে যাচ্ছিলাম যে এখন তো আবার এই কিছুদিন বন্ধ ছিল এই অতিমারির কারণে, কিন্তু এখন তো ধরো গাড়ির বিজ্ঞাপন আর বড় গাড়ি এসইউভির বিজ্ঞাপন তো এখন আরো বেড়ে গেছে। কেন? না, আমার এক বন্ধু ছিল কলকাতায়, খুব গভীর বন্ধু, দুঃখের বিষয় মারা গেছে। সে একসময় তার টয়োটা না কি একটা গাড়ি বদলে মার্সিডিজ কিনলো। হুম। তো আমি বললাম যে তুই যে গাড়িটা বিক্রি করলি, গাড়িটা কি খারাপ হয়ে গেছিল? বললো না, ভালো ছিল বেশ। তাই না, বললাম করলি কেন? বলে দেখ, আমি যে আগের চেয়ে আরো বেশি পয়সা করছি, হুম। এটা আমি সেটা মানুষকে বোঝাবো দেখাতে কি হবে। করে? হুম। হ্যাঁ, বললো তাহলে তো এটা হুম। যদি আমি না করি, লোকে তো বুঝবে না হুম। যে আমি আগের চেয়েও বেশি পয়সা করছি। হুম। হুম। এখন এবং ও কিন্তু তখন বলছে, আপনার কথা ধরেই বলছি, ও তো এই অতিমারি নিয়ে ভাবতো না, এসব নিয়ে ভাবতো না। ও আমাকে বলতো, দেখ দীপেশ, এভাবেই তো উন্নতি হবে। আমি একটা মার্সিডিজ কিনে আরেকটা লোক আমার সেকেন্ড হ্যান্ড টয়োটা কিনবে। হুম। সে হয়তো আবার একটা মারুতি বিক্রি করেছে, হুম। সেটা আবার একজন লোক মোটরসাইকেল বাদ দিয়ে কিনবে। হুম। আবার যে মোটরসাইকেল থেকে উঠে এলো, সে মোটরসাইকেল বিক্রি করলে আমার একটা লোককে যে আগে বাইসাইকেল চড়তো, ওর কাছে কিন্তু এটা উন্নতির সোপান ছিল। হুম। হুম। হ্যাঁ, কিন্তু এই লজিকের যে একটা প্রাইস আছে, হুম। এই সম্প্রসারণের যে, সেটা আমার বন্ধু জানার আগেই মারা গেছিল আনফরচুনেটলি। হুম। কিন্তু এখন তো কিন্তু বিলটা এসছে। হ্যাঁ, কিন্তু এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা তুমি তো বললে যে দৈনন্দিন কাজে আমরা স্কেল ব্যাক করতে পারি, কিন্তু এই সার্বিকভাবে এই মানসিকতাটা বদলানোর জন্য একটা তো কোনো ধরনের শিক্ষা, হ্যাঁ, কিন্তু সরকারের এখানে আমি সাহায্য। দুটো কথা বলছি। হুম। এই জন্য এটা বদলাবে, নতুন অল্প বয়সীরা বদলাতে শুরু করবে হুম। বেশি করে। কিন্তু তারা যে বদলাবে তার উপযুক্ত শিক্ষা কি তারা পাচ্ছে? এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এখন সেখানে আমার মতো মাস্টারদের একটা রোল আছে। নতুন সিলেবাস তৈরি করা, হুম। স্কুলে এই কথাগুলো তোলা। গত বছর আমি আসলে কলকাতারই কিছু বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে এবং আমার সহকর্মীদের সাহায্য নিয়ে, কলকাতার লামার্টিনিয়ার স্কুলের হেডমাস্টারের সাহায্যে এবং ওদের টিচারদের উৎসাহে প্রায় 22টা স্কুল থেকে বাচ্চা নিয়ে একটা সারাদিনের প্রোগ্রাম করেছিলাম। হুম।
এবং সেখানে বাচ্চারা একটা খুব সাংঘাতিক প্রশ্ন করেছিল, যে প্রশ্নটা থেকে আমার চোখ খুলে গেছিল। বলছিল, আমরা তো এগুলো বুঝি, কিন্তু বাবা মাকে বোঝাবো কি করে? হ্যাঁ, বলে, এই যে বাবা একটা নতুন গাড়ি কিনছে, কারণ হুম। বাবা তো আমার বন্ধুর লজিকে ভাবছে হুম, যে আমার তো এখন আর টয়োটার প্রয়োজন নেই, আমি ওটা বিএমডব্লিউ কিনতে পারি। হুম। বলে, কিন্তু তার আমি মানে এই বাবাকে যে কি করে বোঝাবো? আমরা যে এখন আরেকটা যে যে কথা চালু হয়েছে, ইন্টারজেনারেশনাল ইকুইটি, মানে রাইট, রাইট, দুটো প্রজন্মের মধ্যে একটা সাম্য, সামনে। এই যে বোধটা, সেটা কি আগের প্রজন্ম আনবে না পরের প্রজন্ম আনবে? মানে আগের প্রজন্মের কিছু মানুষ যাদের সাথে নাকি অল্প বয়সীদের যোগাযোগ আছে এবং তারা ইউজুয়ালি মাস্টার হন, তাদেরকে এই কথাগুলো ছাত্রদের বলতে হবে। বললেই যেটা হবে, কোনো পেরেন্ট আপত্তি করবে, কেউ এসে বলবে এটা বছর, মানে আমাদের দেশে যা অবস্থা, কি হয়তো আরবান নকশাল বলে ঝামেলা করে দিল। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে, ফলে ব্যাপারটাকে অ্যাকচুয়ালি আমরা যত কম ব্যাপারটাকে পলিটিসাইজ করবো তত ভালো। কিন্তু কারণ এটা এটা এমন একটা প্রবলেম, যেটা ভারতবর্ষে যেটা এমন ভাবে বলা যায়, এটা আমি ভারতবর্ষের কথা বলছি, যে এই কথাটা বললেই যদি তুমি বিজেপি বিনা তুমি তৃণমূল, এই প্রশ্ন উঠে পড়ে, তাহলে কথাটা সেই, কোথাও যাবে না। হুম, কথাটা কোথাও যাবে না। হুম, আমাদেরকে আসলে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, কমিউনিস্ট এদেরকে সরিয়ে রেখে কথাটা বলতে হবে। হুম, হুম, এটা হুম, আনফর্চুনেট, হুম, কারণ অ্যাকচুয়ালি আলটিমেটলি পলিটিক্যাল লিডারশিপ ছাড়া তো এগুলো হয় না। হ্যাঁ, হুম, কিন্তু আমাদের দেশে পলিটিক্সের চরিত্রটা এমন যে আমরা যদি ওইটার মধ্যে ঢুকি, হুম, তাহলে একেবারে সবটা ঘোট পাকিয়ে যাবে। হুম, ফলে এই জন্য আদর্শবাদী, মুশকিলটা কি আমাদের, মানে আমাদের দেশে অনেক সময় আদর্শবাদী লোকেদেরও তো, তারা যদি স্বার্থ বুদ্ধির বিরোধিতা করেন, অ্যারেস্ট করে ফেলা হয় হুম, বয়সের তোয়াক্কা না রেখে। হুম, সেরকম তো চোখের উপর দেখছি। হ্যাঁ, এটা আমাদের দেশের রিয়ালিটি। হুম, কিন্তু তারই মধ্যে এই কথাটা তাদেরই বুঝতে হবে যাদের বিলটা চোকাতে হবে। হুম, না, আমি তো আর বেঁচে থাকলে আর 10 বছরে ভাগলবা হয়ে যাবো হুম, এবং আমি বলবো আমার জীবনটা ভালোই কেটে গেছে, হুম, শেষের দিকে এসব দেখে গেছি, কিন্তু আমি তো কেটে পড়েছি। হুম, কিন্তু আমার ছেলেকে তো বিলটা চোকাতে হবে। সেই তো, সেই। হ্যাঁ, ফলে এটা না একটা, ফলে আমরা যে ওই ইন্টারজেনারেশনাল কনভারসেশনে এটা সত্যি এটা দ্বিপাক্ষিক হুম, কথোপকথনের ব্যাপার। এবং আমি কলকাতায় এবারে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি ওই লিটারি ফেস্টিভ্যাল এসব নিয়ে খানিকটা আলোচনা করছিলাম, তখন কিছু অল্প বয়সী বাচ্চা, আমি আর অমিতাভ ঘোষের একটা আলোচনা হচ্ছে আমাদের দুজনের, হুম, তারপর কিছু অল্প বয়সী বাচ্চারা এলো, মানে ছেলেরা মেয়েরা, তারা দেখুন কলকাতায় এখন একটা ওই এক্সটিংশন, মানে এগেনস্ট এক্সটিংশন একটা গ্রুপ হয়েছে হুম, বাচ্চাদের, হুম, এবং এইরকম অনেক গ্রুপ হয়েছে। ফলে আমার মনে হয় সমধর্মী মানুষদের একসাথে হওয়া উচিত। এবং হুম, এই স্কেলিং ব্যাকের কথাটা কিন্তু অনেকটাই হুম, নন পলিটিক্যালি উইদাউট আপসেটিং পিপল করা হুম, যায়, মানে উইদাউট হুম, আপসেটিং দ্য পাওয়ার্স দ্যাট হুম, বি করা যায়। হুম, কিন্তু আমার সূত্রটা এইটাই, যে মানুষকে অ্যাট অল লেভেলস উই হ্যাভ টু স্কেল ব্যাক। হুম, এবং এই কথাটা একটা গরিব মানুষকে বলার তো কোনো মানে হয় না। এই কথা স্কেল ব্যাক তারাই করবে যারা অনেক বেশি নিজেদেরকে আউটস্কেল করেছে। ফলে এটা দায়িত্ব অনেক বেশি সম্পন্ন শ্রেণীদের, হুম, হুম, এগুলো ডান ওয়েল। আজকে যারা যে গরিব মানুষ, তার হয়তো বেশি এনার্জির দরকার, তার হয়তো ছেলেটার লেখাপড়া করা দরকার, তার হুম, হয়তো ভালো করে ঘুমানো দরকার। ফলে এই হুম, যে শুধু ইন্টারজেনারেশনাল না, মানে some sort of parity between the rich and the poor. হুম, মানে the question of inequality হুম, also goes to the heart of the question of what can we do. অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, ফলে এই দুটো প্রশ্ন অবশ্যই। আলাদা নয়। হুম, ফলে ফলে এই দুটোকেই মাথায় রাখতে হবে। হুম, কারণ আমি, গরিব মানুষ অলরেডি স্কেল ব্যাক করে আছে, তার তো কোনো স্কেল, হ্যাঁ, মানে নিজেকে ছড়ানোটা হয়ই। যে তার সঙ্গে একটা সত্যিকারের রাজনৈতিক চেতনা, গণতান্ত্রিক চেতনা, মানে গণতন্ত্র বলতে যে ইকুয়াল টু রাইট, পার্টি পলিটিক্স নয়, নয়, তার থেকে অনেক বড় কিছু। নিশ্চয়ই। এবং গণতন্ত্র বলতে যে সত্যি সত্যি আলোচনার পরিসরটা বাড়ানো, হ্যাঁ, যেখানে তর্ক হতে পারে, হুম, কিন্তু মানে তর্কযুদ্ধ মানে খুনোখুনি নয়, হুম, হুম, যেখানে তাছাড়া যেটা যেটা আমিও এটা করতে গিয়ে বুঝি, আমাদের এটা ধরে নিয়ে এগোতে হবে হুম, যে কোনোদিনই সমস্ত মানুষ একমত হবে না। হুম, হুম, তার মানে কি, তার মানে যার মনে হচ্ছে এই সভ্যতাটা ভুল, হুম, হুম। তাকে পেশেন্ট হতে হবে। এইটা বোধহয় আমার যতদূর মনে পড়ে, অমর্ত্যদা বোধহয় প্রথম এই এই টার্মটা ব্যবহার করেছিলেন, যে ডেমোক্রেসিতে কন্টেমপ্লেটিভ ডেমোক্রেসি। রাইট, অর্থাৎ মানে খালি প্রসিডিউরাল ডেমোক্রেসি নয়, হ্যাঁ, হুম, হুম, যাকে বলে ডেলিবারেটিভ ডেমোক্রেসি। হ্যাঁ, হুম, হ্যাঁ, ডেলিবারেটিভ সেটা ডেমোক্রেসি। ডেলিবারেটিভ ডেমোক্রেসি। এখন ডেলিবারেটিভ ডেমোক্রেসি হতে গেলে, ধরুন অমর্ত্যদার যে পজিশন, হুম, তাহলে ইউজুয়ালি কি হয়, মোস্ট গুড থিঙ্কিং পিপল স্টার্ট ফ্রম
from being within a minority. হুম আমি ছাত্র ঠাট্টা করে বলি, দেখো কবি, ভাবুক, এসব মানুষ বাই ডেফিনিশন মাইনরিটি। হুম হ্যাঁ, এটা আশা করা উচিত না যে কোনোদিনই সবাই কবি হবে, হুম সবাই ভাবুক হবে। হুম এখন কিন্তু তাহলে করতে হয় কি, তাহলে বুঝতে হয় যে মানুষ যেহেতু সবাই একমত একসঙ্গে হবে না, হুম ফলে মানুষ যেটা শিখবে সেটা কিন্তু ভুলের ভেতর দিয়ে শিখবে, হ্যাঁ এবং তার ফলে মানুষের না মানে কিছু সর্বনাশ সহ্য করা ছাড়া উপায় নেই। হুম আমি সবাইকে বলতেই পারি স্কেল ব্যাক করো, সবাই তো করবে না, হুম এবং ক্ষমতাশালী লোকগুলো করবে না, হুম তার ফলে আরো অতিমারি আসবে, আরো মানুষের ভোগান্তি হবে। কিন্তু এই প্রজাতিটা শেখে, হুম এটা আমরা জানি, এই প্রজাতিটা সে বলে এই ভুল মানে চলতেই থাকবে অনন্তকাল তা নয়, এর থেকে মানুষ শিখবে। হুম সেই শেখাটা কখনো বিদ্রোহের সব হুম রূপ নিতে পারে, হুম কখনো আলোচনার রূপ নিতে পারে। সেই জন্য আমার নিজেরই মনে হয় যারা নাকি মানুষের ভালো চায়, এটা রবীন্দ্রনাথের মধ্যে খুব ছিল, তাদের খুব গভীরভাবে ধৈর্য প্রয়োজন, হুম যেটা বিশ্বাস করি বলাও প্রয়োজন। হুম কিন্তু সেটা যে মানুষটা আমার সঙ্গে একমত হলো না হুম তাকে অবজ্ঞা করে হুম চাপিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। হুম কারণ মানুষের অধিকার আছে একমত না হওয়ার, হুম এবং মানুষের চরিত্রই হলো একমত না হওয়া। হ্যাঁ, কিন্তু আমরা তো এখন দুর্ভাগ্যবশত এখন যে একটা অসহিষ্ণুতার পরিবেশ, সেখানে হ্যাঁ, সেটা আমরা বুঝতে চাইছি না আমাদের। হ্যাঁ, তার কারণ হচ্ছে অসহিষ্ণুতার মডেলটা স্টেটাস কিওকে সাহায্য করে, হুম এইভাবে সাহায্য করে। ধরুন আসলে ভারতবর্ষে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে হুম যেখানে এমপ্লয়মেন্টের স্থিরতা নেই, হুম ইকোনমিক উন্নতি যে হবেই এমন কোনো স্থিরতা নেই, হুম অথচ এটা একটা ডেমোগ্রাফিক্যালি ইয়াং দেশ, তো হ্যাঁ বেশিরভাগ লোক ইয়াং, এবং অসহিষ্ণুতা এই যে একটা রেস্টলেস ইউথ তাকে ক্যাপচার করে, তার হুম অ্যাটেনশন ডাইভার্ট করে, হুম তাকে ম্যানেজ করতে সাহায্য করে। হুম যার জন্য আমি অনেক সময় বলি, দেখুন ভারতীয় ডেমোক্রেসি অন্যত্র ডেমোক্রেসি, ভারতের ডেমোক্রেসিতে একটা পলিটিক্যাল পার্টি, হুম তার সঙ্গে একটা আমেরিকান ডেমোক্রেসি পলিটিক্যাল পার্টি। আমেরিকা চেঞ্জিং, কিন্তু আমরা যে আমেরিকাকে চিনি হুম বা ইংল্যান্ডে বা লিবারেল, তফাৎটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষ একটা ডেমোক্রেসি যেখানে কোনো পলিটিক্যাল পার্টির যদি রাস্তায় হাঙ্গামা করার ক্ষমতা না থাকে, হুম তার বার্গেনিং এর ক্ষমতা কমে যায়। হুম হুম ফলে ফলে আমাদের দেশে এটা ধরেই নেওয়া হয় যে পলিটিক্যাল পার্টি করবো মানে আমার কাছে কিছু হিউম্যান মেটেরিয়াল অ্যাভেলেবল আছে, হুম যারা রাস্তায় গিয়ে বোমা ছুড়বে, ইট ছুড়বে, মারবে ঠরবে, এরা কারা? হুম এখন এদের যদি অন্য অনেক কাজ থাকতো জীবনে, তাহলে তো পেতাম না এদেরকে। হুম ফলে এই যে একটা রেস্টলেস ইয়াং পপুলেশন, হুম তাকে ম্যানেজ করতে গেলে the politics of intolerance speaks to that spirit of restlessness হুম far more easily than হুম the politics of toleration. যেমন একটা স্কেপগোট ধরিয়ে দেওয়া যায় যে দেখ এই যে তুই যে চাকরি পাচ্ছিস না তার কারণ ওই মুসলমানটা, বা হুম তার কারণ ওই বাইরে বাংলাদেশে থেকে ইমিগ্রেন্ট, এই যে স্কেপগোট ধরনের পলিটিক্স হয়, হুম ফলে এটা এই পলিটিক্স অফ ইনটলারেন্স স্ট্যাটাস কোকে সার্ভ করে। হুম এখন এটাও কিন্তু যেটা কথা হচ্ছিল যে এই প্রকৃতির এই কথাগুলো, মানুষের সমস্যাগুলোর কথাকে আমরা যত কম পার্টি পলিটিক্স এর আওতায় নিয়ে আসবো, তত কিন্তু কাজটা সহজতর হবে। হুম হুম কারণ সেই জন্য আমার খুব মনে হয় যেগুলো স্কুলের বইতে, যেমন এখন আমেরিকাতে ক্লাইমেট চেঞ্জ আস্তে আস্তে সিলেবাসে ঢুকছে, কিন্তু সব এটা সব স্কুলে। তুমি যেটা বললে সেটাও ঠিক যে এটাকে একটা সত্যিকারের গণতান্ত্রিক আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু এটাও তো দেখতে হবে যে আমাদের যে যারা তথাকথিত রাজনৈতিক নেতা, হুম, হ্যাঁ, তারা কি এই ব্যাপারগুলো সম্বন্ধে সচেতন, এই ব্যাপারগুলো কি বোঝেন এট অল? দেখুন আমি না এই একটা অন্য লেখার কারণে 2013 কেদারনাথে যে ধস নেমেছিল হ্যাঁ হুম সেটা নিয়ে পড়ছিলাম, কেমন, বা চেন্নাইয়ে যে ফ্লাড হলো। হুম ইন্ডিয়ায় বলি পাকিস্তানি বলি, একটা জিনিস খুব পরিষ্কার, প্রত্যেকটা শহর, হুম প্রত্যেকটা শহর, রিয়েল এস্টেট ইজ কন্ট্রোল বাই মাফিয়া, হ্যাঁ and the connection between real estate developers, politicians, bureaucracy, একটা এই যে একটা নেক্সাস আছে, এবং তার মধ্যে ক্রিমিনালিটি ইজ পার্ট অফ দ্যাট। হুম হুম হ্যাঁ, এখন এই অমরনাথ কেদারনাথের ধস নামাতেও সেটা ছিল, হুম খারাপ মানে নদীর সমস্ত হুম জায়গাগুলোতে বাড়ি করা, তাড়াতাড়ি বাড়ি করা, রেগুলেশন না মানা, ফলে
আলটিমেটলি তো বটে এই পলিটিক্যাল ক্লাসটাকে বুঝতে হবে এটা ইন আওয়ার পলিটিক্স দ্য ফিউচার ইজ ডিফাইন্ড বাই দ্য ইলেকট্রাল সাইকেল বাই দ্য নেক্সট ইলেকশনস। হুম এবং আপনি মানে ভারতবর্ষের প্রশ্ন করতে হয় যে ইলেকশন জেতাটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে কেন, হুম অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তার হুম। একটা কারণ ইলেকশনে যে পরিমাণ টাকা খাটায় লোকেরা, হুম সেই টাকা না জিতলে তোলা যায় না। হুম হ্যাঁ, এখন এগুলো এত ভারতীয় রাজনীতির এগুলো একটা অর্থে ডিস্টরশনের ইতিহাস, মানে রাজনীতিটা একটা অর্থে ডিস্টর্টেড হয়ে গেছে হুম এবং সেখানে এই প্রশ্নগুলো তোলা কত শক্ত। মানে বেল্লারিতে রেড্ডি ব্রাদার্সের কথা আপনি জানেন হুম যে কেমন হুম এই যে সম্প্রতি একটা রিপোর্ট বেরোলো রাজস্থানে আরাবল্লী রেঞ্জে 31টা না 30টা পাহাড় টোপোগ্রাফিক ম্যাপে আছে কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি নেই, কারণ ইললিগালি মাইন করা হয়েছে। হুম এই স্কেল ব্যাকের কথা বলছি। ইললিগালি মাইন করা হয়েছে কেন না, মেইনলি দেশের একটা কনস্ট্রাকশন বুম, বাংলাদেশের কনস্ট্রাকশন বুম, ইন্ডিয়া সাপ্লাই করে। এখন তো সবাই কিচেন করলে একটা গ্রানাইটের কিচেন বেঞ্চ চায়, কি একটা মার্বেল টপ চায়। একটা মানুষ যদি এটা করতে গিয়ে এখন এজ এ কনজিউমার আমি যদি ভাবি ঠিক আছে আমি চাই, কিন্তু আমি খোঁজ করে দেখি এটা কোথেকে এসছে, হুম এটাকে একটা সার্টিফাইড এনভায়রনমেন্টলি মোর ফ্রেন্ডলি হুম মাইন থেকে আসছে, কোয়ারি থেকে আসছে, নাকি এটা ইললিগাল কোয়ারি থেকে আসছে। হুম হুম এখন ফলে আমি যদি এই কনজিউমার সচেতনতা হুম এটা যদি বাড়াতে পারি, হুম এবং এটা একটা জায়গা যেখানে পলিটিশিয়ানরা কান্ট ইন্টারভিন, কারণ আমার বাড়িতে আমি কোন পাথর কিনবো এটা হুম এখনো কোনো গুন্ডা আমায় বলে দিতে পারে না। হুম মানে হয়তো পারে, আর কি আশা করছি পারে না। হুম হ্যাঁ, হুম ফলে আমি এই ওই যে সল্ট লেকে যেতে রাস্তায় পথে পথে অত সেই মার্বেলের দোকান, হুম হুম আমি অনেক সময় ওগুলো দেখি আর ভাবি এর সাথে রাজস্থানের আরাবল্লীর সম্পর্ক কি। হুম হুম হ্যাঁ, ফলে আমরা যদি সচেতন হই যে আমি ইন্ডিভিজুয়ালি যেটা কনজিউম করতে চাইছি হুম তার হিস্ট্রি কি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বালি। হুম হ্যাঁ আজকে ইন্ডিয়া সারা পৃথিবী জুড়ে বালির সংকট, হুম অথচ বালি ছাড়া বিল্ডিং গুলো হয় না, এবং তার ফলে এই যে বালি খাদান নিয়ে এত আলোচনা যে নদীগুলো ইলিগালি ড্রেজ করে বালি তুলে ফেলছে, হুম সেই খবরটা খবরের কাগজে আসে যে পয়েন্ট স্টোরি, যে কয়েকটা ছেলে দেখলাম বীরভূমে কোনো একটা ওইরকম স্যান্ডি নদী, অজয় কিনা মনে নেই, চান করতে গেছিল এবং ওরা জানতো নদীটা শ্যালো, হুম ওরা জানতো না যে নদীটা খুঁড়ে ফেলা হয়েছে, হ্যাঁ and one of them died. হ্যাঁ সেই একদম গভীর গহ্বরে ঢুকে হ্যাঁ, যাওয়া থাকে। একজন মারা গেছে। ফলে হুম যেটা একটা পয়েন্ট ফ্যামিলি ট্র্যাজেডি হিসেবে আসছে, হুম ইটস অলসো স্টোরি অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। ফলে হুম এই সচেতনতাগুলো বাড়লে, যেখানে আমাদের এখন একটা স্বাধীনতা আছে অ্যাজ কনজিউমার্স, হ্যাঁ আমরা ভাবতে পারি আচ্ছা আমরা এটা দিয়ে বাড়ি করবো না ওটা দিয়ে বাড়ি করবো, এই গাড়িটা কিনবো না ওই গাড়িটা কিনবো, হুম হুম যে কোম্পানি মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়েতে ইলেকট্রিসিটি তৈরি করছে তার কাছ থেকে নেবো, না কেরোসিন দিয়ে রান্না করবো না ন্যাচারাল গ্যাসে রান্না করবো। হুম ফলে আমাদের যেগুলো দরকার, যেমন একটা ম্যাগাজিন আছে না আমেরিকান বোধহয় চয়েস বলে, আচ্ছা যেখানে অ্যাকচুয়ালি কনজিউমার আপনি কোনো একটা গ্যাজেট কিনতে গেলে ইউ ক্যান কম্পেয়ার হুম ব্র্যান্ডস হুম এবং অনেক ইনফরমেশন দেয়। হুম এই ধরনের আমাদের একটা শিক্ষিত কনজিউমার শ্রেণী প্রয়োজন। হুম হুম এবং আমার নিজে মানে এখানে স্কুল ছাড়াও হুম আমরা আমরা একটা মুভমেন্ট করতে পারি ফর মোর এডুকেটেড কনসাম্পশন, হ্যাঁ ফর মোর এনলাইটেন্ড কনসাম্পশন। দীপেশ একটা মুভমেন্ট গড়ে তোলার কথা বললেন, অনেকগুলো জরুরি কথাই তিনি বলেছেন। পরিবেশের সহজ পাঠের আগামী পর্বে আরেকজন বক্তা আরো জরুরি কথা। শ্রোতাদের কাছে অনুরোধ, এই অনুষ্ঠান আপনারা শেয়ার করুন, পরিবেশ সচেতনতা বাড়াতে সাহায্য করুন। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।